তোমরা সবাই জানো 10 দিক অর্থাৎ 10টা দিক আছে। পৃথিবীর যেদিকে যাক না কেন তাকে 10টা দিকেই যেতে হবে, 10 দিকের বাইরে কেউ যেতে পারে না। এবার যে যেভাবে যেতে পারে এটা তার ব্যাপার, কিন্তু তাকে 10টা দিকের মধ্যে কোনো না কোনো একদিক যেতে হবে। ঠিক ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে কিছু কিছু লিখতে গেলে তাকে যে 19টা টেন্সের গঠন আছে, এই 19টা টেন্সের গঠনকে তাকে ফলো করতে হবে। এর বাইরে গিয়ে পৃথিবীর কেউ একটা বাক্য লিখতে পারবে না, কোনো না কোনো গঠনে তাকে মেলাতেই হবে এবং লিখতে হবে। এবার কথা হলো গিয়ে তুমি কত শব্দ মুখস্থ করবে বা পড়বে বা মনে রাখবে ইংলিশ পড়তে গিয়ে বা ইংলিশ শিখতে গিয়ে। তো তোমরা জানো ইংলিশে প্রায় 1,70,000 থেকে 80,000 শব্দ আছে। সেই 1,70,000-80,000 শব্দের মধ্যে তুমি কতই বা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো বা পড়তে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি তোমরা কমপক্ষে 3,000টা মতো শব্দ মুখস্থ করো বা পড়ো বা মনে রাখার চেষ্টা করো, যাতে করে তুমি যেখান থেকে যাই লেখার দরকার হোক না কেন, যাই বলার প্রয়োজন হোক না কেন, তুমি তা বলতে পারবে এবং লিখতে পারবে। সেটা কিভাবে পারবে? সেটা তুমি টেন্সের গঠনে ফেলে পারবে। তাহলে আর যে শব্দ তুমি যদি আমাকে বলো যে স্যার অন্য শব্দগুলো আমি কিভাবে করব, 3,000টা শব্দ পড়ে কি শুধু ইংলিশ পড়া যায়? হ্যাঁ, পড়া যায়। তার জন্য তোমাকে একটা নতুন সিস্টেম জানতে হবে। সেই সিস্টেমটা হচ্ছে ভার্ব থেকে তৈরি হবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটা ভার্ব থেকে এভারেজ তোমাকে গড়পড়তায় 10টা থেকে 12টা অথবা 15টা এরকম শব্দ তৈরি হতে পারে একটা ভার্ব থেকে। তো তুমি যদি 3,000টা ভার্ব পড়ে রাখো বা পড়ে থাকো, তাহলে তুমি সহজেই ইংলিশ বলতে পারবে এবং লিখতে পারবে। সেটা কিভাবে? দেখো, একটা ভার্ব থেকে তুমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের সাহায্যে অন্তত পক্ষে 12টা করে পারবে শব্দ তৈরি করতে। তো তুমি যদি 3,000টা ভার্ব পড়ো বা মনে রাখো বা মুখস্থ করো, তাহলে কি হবে? তুমি 3 × 36 অর্থাৎ 36,000 ওয়ার্ড তুমি হামেশাই সবসময় মাথায় রাখতে পারবে। ভার্ব রিলেটেড ওয়ার্ড যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আর যে পার্ট অফ স্পিচগুলো আছে সেগুলো কি? প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই যে 4টি পার্ট আছে, এই 4টি পার্টের মধ্যে ম্যাক্সিমাম 200টা শব্দ আছে। প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 200টা শব্দ তুমি হামেশাই মাথায় রাখতে পারো। সারা পৃথিবীর একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে পড়ার জন্য বা শেখার জন্য বা বোঝার জন্য বা পৃথিবীর সবার সঙ্গে কমিউনিকেশন করবার জন্য এতটুকু তোমাকে করতে হবে। আর বাকি শব্দগুলো ভার্ব রিলেটেড, এগুলো পড়তে হবে। আর যে নাউন অসংখ্য আছে, এই অসংখ্য নাউনের মধ্যে তোমাকে কয়েক ধাপে কিছু নাউন মুখস্থ করতে হবে। যেমন ফ্যামিলিগত কয়েকটা নাউন আছে, ফাদার, মাদার, সিস্টার, এটা ফ্যামিলি। কয়েকটা ফুলের নাম, কয়েকটা ফলের নাম, কয়েকটা পেশার নাম, কয়েকটা প্রফেশনের নাম, কয়েকটা সবজির নাম, কয়েকটা গাছের নাম, এরকম কিছু শব্দ বা কয়েকটা ডিজিজের নাম, এরকম কিছু শব্দ তোমাকে পড়তে হবে। তো এরকম শব্দ পড়ার পরে তোমাকে যেটা আলটিমেটলি করতে হবে সেটা ভার্বটাকে পড়ে টেন্সে মেলাতে হবে, অর্থাৎ এই টেন্সের গঠনে তোমাকে মেলাতে হবে। কোনো না কোনো একটাই মিলবেই, যদি না মেলে তাহলে ওই বাক্যটা নিশ্চিত ভুল। তুমি যখনই ভার্ব পড়লে, টেন্স জানলে, তোমার কাছে ইংলিশে ভয়েস চেঞ্জ করাটা তুড়ি মেরে শেখা মতো হবে, অর্থাৎ তুমি অতি সহজে ভয়েস চেঞ্জটাও জেনে যাবে। তো ভয়েস চেঞ্জ জানা হয়ে গেলে তোমার বাক্যের যে গঠন, সেই গঠনটা তুমি জেনে যাবে। সুতরাং ভার্ব তোমাকে পড়তে হবে অ্যানি হাউ। তুমি যদি ভার্ব না পড়ো তাহলে ইংলিশ শেখা তোমার অধরার মধ্যে রয়ে যাবে আজীবন কাল। তো অনেকে অভিভাবক যারা আছে, যারা আমার ক্লাসগুলো করে বা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি বলতে চাই যে তারা যেন তাদের বাচ্চাদেরকে বা সন্তানাদিদেরকে এই ভার্ব রিলেটেড শব্দগুলো এবং ভার্বগুলোকে পড়ায়। তাহলে তাদের ইংলিশ শেখাটা সহজ হয়ে যাবে।
নাহলে মুখস্থ করে আপাতত হলেও একদিন আসবে সেদিন ইংলিশে তার অস্তিত্ব থাকবে না এবং কিছু পারবে না। অনেকে বলে ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল, ও ইংলিশে খুব ভালো ছিল। ওরকম ভালো কত দেখা যায়। ও এখন উঁকি মেরে পাশ করে অনেকে, অনেকে দেখে টুকে পাশ করছে। তো এরকম পড়াশুনো যদি করতে চায় তাহলে আমার ক্লাস করার দরকার নেই তাকে। সে ইংলিশে কিছু একটা করবে এই প্রচেষ্টা যদি তার থাকে তাহলে সে যেন আমার ক্লাস করে, নাহলে সবার আমার ক্লাস করার দরকার নেই। তো আজকে আমরা ভার্ব পড়ব ডে 11 এবং পেজ নাম্বার 18, এই ভার্বটা পড়ব। দেখো প্রথম ভার্বটা কি আছে, এন্ট্রাস্ট, অর্পণ করা বা দায়িত্ব দেওয়া বা বিশ্বাস দেওয়া বা বিশ্বাস করা। এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টিং। এনভি, ঈর্ষা করা বা হিংসা করা বা লোভ করা। এনভিয়েড, এনভিয়েড, এনভিং। এনড্রাফ, মোড়ক করা বা মোড়ানো বা ঢেকে দেওয়া বা আচ্ছাদিত করা। এনড্রাফট, এনড্রাফট, এনড্রাফটিং, এনড্রাফিং, এনড্রাপিং। তো এখানে দেখো এই শব্দটা কিভাবে হচ্ছে, যদি কোনো ভার্বের শেষের উচ্চারণে ক, প, তালবস্যা, মধ্যাংশ, দন্তস্ব, হ এরকম থাকে, তাহলে ওই ভার্বটার সঙ্গে ইডি যুক্ত করলে, অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম করলে, তখন পয়ের উচ্চারণ টয়ের মতো হবে। তাই এনড্রাফট, এনড্রাফট এরকম উচ্চারণটা হলো। ইকুয়ালাইজ, সমান করা বা সামঞ্জস্য করা বা ভারসাম্য বজায় রাখা। ইকুয়ালাইজড, ইকুয়ালাইজড, ইকুয়ালাইজিং। ইকুইপ, সজ্জিত করা বা প্রস্তুত করা বা উপকরণ দেয়া। ইকুইপড, ইকুইপড, ইকুইপিং। ইরাডিকেট, উচ্ছেদ করা বা নির্মূল করা বা ধ্বংস করা। ইরাডিকেটেড, ইরাডিকেটেড, ইরাডিকেটেটিং, ইরাডিকেটিং। ইরেজ, মুছে ফেলা বা বিলুপ করা বা অপসারণ করা। ইরেস্ট, ইরেস্ট, এরিজিং। ইরেক্ট, স্থাপন করা বা নির্মাণ করা বা গড়া। ইরেক্টেড, ইরেক্টেড, ইরেক্টিং। এরুট, ক্ষয় করা বা ধ্বংস হওয়া বা ক্ষতিগ্রস্ত করা। এরুডেড, এরুডেড, এরুডিং। এরর, ভুল করা বা বিপথে যাওয়া বা বিস্মিত হওয়া। এরোড, এরোড, এরোইং। এরাপ্ট, উদ্গীরণ হওয়া বা বিস্ফোরিত হওয়া বা ফেটে পড়া। এরাপ্টেড, এরাপ্টেড, এরাপ্টিং। স্কেপ, পলায়ন করা বা রক্ষা পাওয়া বা বেরিয়ে আসা। এসকেপড, এসকেপড, এসকেপিং। স্কট, স্কট মানে সহযাত্রী হওয়া বা সঙ্গ দেয়া বা পথ দেখানো বা এগিয়ে যাওয়া। স্কটেড, স্কটেড, স্কটিং। স্পৌস, বিবাহ করা বা গ্রহণ করা বা সমর্থন করা। স্পৌসড, স্পৌসড, স্পৌজিং। স্টাবলিশ, প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা বা গঠন করা। এস্টাবলিশড, এস্টাবলিশড, এস্টাবলিশিং। স্টিম, সম্মান করা বা শ্রদ্ধা করা বা মর্যাদা দেয়া। স্টিমড, স্টিমড, স্টিমিং। স্টিমেট, মূল্যায়ন করা বা অনুমান করা বা আন্দাজ করা। এস্টিমেটেড, এস্টিমেটেড, এস্টিমেটিং। ইটারনাইজ, চিরস্থায়ী করা বা হওয়া বা অমর করা বা স্থায়ী করা। ইটারনাইজড, ইটারনাইজ, ইটারনাইজিং। ইভ্যানিশ, অদৃশ্য হয়ে যাওয়া বা মিলিয়ে যাওয়া। ইভ্যানিস্ট, ইভ্যানিস্ট, ইভ্যানিশিং। ইভ্যাপোরেট, বাষ্পভূত হওয়া বা উবে যাওয়া বা শুকিয়ে যাওয়া। ইভ্যাপোরেটেড, ইভ্যাপোরেটিং, ইভ্যাপোরেটিং। ঠিক এইভাবে ভার্বগুলো পড়বে। এবার দেখো, জল বাষ্পভূত হয় এই বাক্যটা যদি তুমি ইংলিশে করতে চাও, সূর্যের তাপে জল বাষ্পভূত হয়, তাহলে তোমাকে প্রথমে টেন্স ধরতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। জল বাষ্পভূত হয় সূর্যের তাপে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে গিয়ে তোমাকে ইংলিশটা করতে হবে। কিভাবে করবে, ওয়াটার, সাবজেক্টকে ওয়াটার, জল বাষ্পভূত হয়। ওয়াটার ইভ্যাপোরেটস ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের তাপে জল বাষ্পভূত হয়। বা আমরা যখন জল ফোটাই তখন জল বাষ্পভূত হয়। তাহলে এটাকে ইংলিশ করলে কি হবে, হোয়েন উই বয়েলস ওয়াটার, হোয়েন উই বয়েল ওয়াটার ইট ইভ্যাপোরেটস।
এটা বাষ্পভূত হয়। তো এইভাবে তোমাকে টেন্সের গঠনে ফেলে ইংলিশ করতে হবে এই ভার্বের সাহায্যে। তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।